আচ্ছা ভাই, এই যে এই যে এই রাসেল, এটা চারা, এটা একটা চারা, এটা একটা চারা। এর থেকে হবে আরেকটা। হ্যাঁ, এই যে আমার এই ছাদে যেটা তাইওয়ান গ্রিন আম, এটা আপনাদের একটু খাওয়াই। ও তারপরে ওটা তো আনারস, আনারস দেখাবো। এটা তো পেয়ারা, এবং এটা তিনটাই 1 কেজি কিন্তু। তিনটা মিলে 1 কেজি? হ্যাঁ, তিনটাই 1 কেজি। এবং এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা, বুঝলেন? এই যে এই যে এই দেখেন, এটা কি আরো লাল হয়? হ্যাঁ আরো লাল হয়, এটা ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হলে আরো লাল হয়। সিডলেস নাকি এটা? সিড একদম 3-4টে সিড থাকে। এই দেখেন, এটা দেখেন, এটা এখনো পাকিনি, বুঝলেন? তার কারণে মানুষ উঠাই নিয়ে যায়। এই দেখেন, এটা আরো লাল। হ্যাঁ, এবং এটা যদি আপনি বিশ্বাস না হয়, এটা তো এখন বর্ষাকাল, এখন হয়তো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্য প্যারাসে মিষ্টি না, অনেক মিষ্টি। এবং বর্ষাকাল, এটা বললাম না, আস্তে আস্তে রেড ডায়মন্ড পেয়ারা সাজতে দেখেন ইন্টারনেটে, এর দামই আলাদা। দেখেন দেখেন কালার, দেখেন কালার, হ্যাঁ। এবং দেখেন, এই যে দেখছেন চোখ আছে, কোনো চোখ নেই কিন্তু, অর্থাৎ চোখ যে ভিতরে থাকে সেটা কিন্তু নাই। হ্যাঁ, এটাই এর মাধুর্য, দেখছেন? এখন আমি এখান থেকে যদি কাটি, এই দেখেন, যদি অন্য কোনো আনারস হতো তাহলে ফেলতে ফেলতে কিন্তু শেষ। মানে একটু টক 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 মিষ্টি স্বাদ। টক মিষ্টি স্বাদ, হ্যাঁ, এইটাই হচ্ছে। অর্থাৎ এটা যদি পাকা খান তাহলে এর যদি কি মজা লাগবে। তো গাছ পাকা দেওয়া হলো। না, এটা খেতে হয় কিন্তু গ্রিন ম্যাঙ্গো বলে। আচ্ছা আচ্ছা। একটু আর কি ডাসা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো। এটা অত্যন্ত, ধরেন থাইল্যান্ডে দেখেছি দুপুরে অনেকে ভাত খায় না, এই আম খায়। হ্যাঁ, একটা আম খেয়ে নিল। এবং এটা ডায়াবেটিস রোগীরা খাইতে পারবে। হ্যাঁ, ডায়াবেটিস রোগী রেখে দেবে। থাইল্যান্ডে যে আমরা খাই গিয়ে, যে স্ট্রিট ফুড হিসাবে যে ফল খাই, সেটা যে আমাদের সেটা, এই দেখেন, এটা খেয়ে দেখেন কি জিনিস, খেয়ে দেখেন। ওইটা একদম থাইল্যান্ডের সেই জিনিস। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এক জায়গায় 8টা চাল, 9, এক জায়গায় 9টা চাল আরো পাওয়া যায়। দেখেন, ওজন করে দেখেন, এটা 9 থেকে 10 কেজি হবে। দেখেন কি অবস্থা, কিরকম ভারী, দেখেন প্রচুর ধরেছে। কচি অবস্থাও তো খেয়েছেন। হ্যাঁ, যে সমস্ত গাছগুলো সারা বছর ফল দেয়, যেমন ধরেন পেয়ারা, যেমন লেবু, সফেদা, 12 মাসে আমড়া, এইগুলো সব সময় করা। আর সবজি সুবিধা হচ্ছে যে আপনি চাল কুমড়া, এই চাল কুমড়ার পরে শীতলাউয়ের পরে ধুন্দুলের পরে আবার মিষ্টি লাউয়ের পরে আবার চাল কুমড়া, অর্থাৎ 12 মাস যে আপনি রোটেশন করতে পারছেন ভ্যারাইটিস অফ আপনার একই ধরনের ক্রিপার্স যে ভেজিটেবলস, এটা একটা স্বাদের জন্য সুবিধা। সৌজন্যে আকিজ ফিড। কৃষকদের নিয়ে এটি নিজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর বুকে এক টুকরা সবুজে, কিন্তু চারদিকে কিন্তু কংক্রিটের ছাওয়া। হ্যাঁ, ছাদ কৃষি এটি রাজধানীর জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি দিয়ে মানুষ একদিকে যেমন নিজের সবজি ও ফলের চাহিদা পূরণ করতে পারছেন, তেমনি রাজধানীতে যে ব্যাপক পরিমাণে তাপ এবং অক্সিজেনের অভাব সেটি পূরণে ছাদ কৃষি ভূমিকা রাখছে। প্রায় 37 লক্ষ ছাদ রয়েছে রাজধানীতে, যেটিতে চাষাবাদ করলে অনেকাংশেই পূরণ করা সম্ভব রাজধানীর মানুষের সবজি এবং ফলের চাহিদা। কী করে ছাদ কৃষি হতে পারে এবং কীভাবে একজন সফল ছাদ কৃষক হয়ে উঠবেন, সেটি নিয়েই আজকের আয়োজন। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি, ফেরদৌস রহমান।
দর্শক, ছাদ বাগান শুধু শখের অনুষঙ্গ নয়, এটি সঠিকভাবে কাজ করলে সেটি দিয়ে পারিবারিক যে চাহিদা প্রতিদিনের ফল এবং সবজি সেটি পূরণ হতে পারে। বছরব্যাপী ফল নিয়ে কাজ করেছেন ডক্টর মেহেদি মাসুদ। তার ছাদ বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমার তার সঙ্গে একটু বলি যে ছাদ বাগান তিনি ঠিক কিভাবে করেছেন এবং কিভাবে শহরের এই কৃষিতে ছাদ বাগান ভূমিকা রাখতে পারে। ডক্টর মেহেদি মাসুদ, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন না? জি, ভালো আছি। আচ্ছা, আমরা তো আপনাকে চিনি হচ্ছে যে বছরব্যাপী ফল যে বাংলাদেশের প্রকল্প ছিল, আপনি সেটা দীর্ঘদিন ধরে চালিয়েছেন এবং এখন সারা বছর ধরে যে আমরা ফলগুলো খাচ্ছি, বিশেষ করে ছোট ছোট গাছের উৎপাদন হচ্ছে, ব্যাপকভাবে ফলের বৈচিত্র্য বেড়ে যাচ্ছে, এইটাতে আপনার নামটা আসে। ডক্টর মেহেদি মাসুদ এটা করেছেন। এটা তো গেল আপনি সরকারি চাকুরিজীবী হিসেবে কাজ করেছেন, কিন্তু নিজে যখন একজন কৃষক, সেইটা আপনি মানে কেমন ফিল করছেন? আপনি তো বরাবরই গাছপালার সঙ্গেই রয়েছিলেন। না, ভালো বলেছেন যে আমি সরকারি চাকরি যখন করতাম, এখন তো পিআরএলে আছি, সরকারি চাকরি করার পরে কি করব, সময়টা অবসরে কাটাবো কীভাবে, তারপরে শুধু সময় কাটানোর জন্য যেন না, পরিবেশের জন্য এবং আমাদের এই যে ঢাকাবাসী এখন আস্তে আস্তে যেভাবে গরম হয়ে যাচ্ছে ঢাকার আবহাওয়া, এর এর এতে কিছু একটা অবদান রাখা যায় কিনা, তার পাশাপাশি আবার যে কাজ করব সেখান থেকে যেন কিছু আর্থিক সাশ্রয় আসে, সেদিকে চিন্তা করে ফ্রেশ ফল সবজি এইগুলো খাওয়ার চিন্তা করে এবং অবসর টাইমটা মানে অ্যাক্টিভলি কাটানোর জন্যই এই ছাদ বাগানের চিন্তাটা আসছে। তার মানে এটা একটা পরিকল্পনা আছে যে আপনি কিভাবে, মানে প্রথম কাজটা হলো পরিকল্পনা। কিভাবে পরিকল্পনাটা করেছেন আপনি, এবং আপনি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাইতেন যে আপনি সেটা প্রয়োগ করেছেন। না, পরিকল্পনা যেমন ধরেন এই একটা জাম্বুরা গাছ, না, এখানে জাম্বুরা আছে কয়টা, একটা দুটো তিনটে চারটে, এটা সারা বছর হয়। তাহলে এই জাম্বুরাটা শুধু চোখের তৃপ্তি না, একটা পুষ্টিকর একটা জিনিস। এখন দেখেন এখানে আছে পুঁই শাক, হ্যাঁ গুঁড়াতে, অর্থাৎ এই গুঁড়াতে পুঁই শাকটা এখানে মালচিংয়ের কাজ করছে। হ্যাঁ, এবার আসেন এই যে হাফ ড্রাম, এই হাফ ড্রামটা কিন্তু দেখেন একটা ফ্রেমের উপরে, লোহার ফ্রেমের উপরে, যাতে আপনার ছাদটা মানে কোনো ধরনের আর্দ্রতা না আসে, আবার এর নিচে যেন ঝাড়ু দেওয়া যায়, অর্থাৎ ছাদের কোনো ক্ষতি না হয়। এখানে সবচেয়ে দেখেন, এখানে যদি সারাদিন বৃষ্টি হয় তবুও এখানে পানি জমবে না। এখানে টেকনোলজি যেটা, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেকনোলজি। দেখেন এখান থেকে এই 3 ইঞ্চি পরিমাণ দেওয়া আছে কাঠের কয়লা। হ্যাঁ, কাঠের কয়লা এবং এর ভিতরে মোটা বালু। এই কাঠের কয়লা এবং মোটা বালু, যেহেতু এর নিচে 3টা ছিদ্র আছে বড় বড়, আর উপরে যে মিডিয়া, যেখানে যে মাটি, গোবর এবং কোকোপিট দেওয়া আছে, যেটা গ্রো করবে এবং গাছের পুষ্টি পাবে, সেই জিনিসটাই দেওয়া আছে। শতকরা 80% পচা গোবর। আপনি কি কি চাষ করেছেন একটু যদি আমাদেরকে দেখাই দেন। এখানে কত প্রজাতির গাছ আছে, ফল এবং সবজি মিলিয়ে? আমার এখানে প্রায় 200 রকমের আপনার ফল, সবজি এবং অর্নামেন্টাল গাছ আছে। এখন ফলের মধ্যে তো দেখবেন একটা একটা করে যে লঙ্গান, তারপরে আপনার এই যে MD2 আনারস, তারপরে এই যে জাম্বুরা। আনারস এখানে মানে কতগুলো গাছ আনারস? কি এখানে আমার 10টা নিয়ে আমি টেস্ট করেছি। আচ্ছা আচ্ছা, এই MD2 আনারস, এই দেখেন এই MD2, এই দেখেন MD2 আনারস। জানেন যে MD2 আনারস আমাদের দেশে সম্প্রতি আমাদের এই যে প্রকল্পের মাধ্যমে এটা আমদানি করে সারা দেশে ছড়ানোর চেষ্টা করছে, কৃষকদের বিতরণও করা হয়েছে এবং এটার ফলাফল খুব ভালো। এবার আসেন লঙ্গান। হ্যাঁ, লঙ্গান, এই লঙ্গানটা এটা হচ্ছে সিডলেস লঙ্গান। এখানে সিডলেস লঙ্গান, তারপরে আপনার পিং পং যে লঙ্গান, আর একটা খুবই ভালো জাতের, 3টা জাতের আছে। এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা, হ্যাঁ, এই পেয়ারাটা বাংলাদেশের, আমি বলতে পারি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের যে থাই পেয়ারা, আমরা যেটা টেবিল পেয়ারা এখন খাই কসকসে, যে সেই পেয়ারাটা, পুরো পেয়ারাটা রিপ্লেস হয়ে যাবে এই পেয়ারা দিয়ে। এবং এটা গবেষণা করেছেন আপনি? হ্যাঁ, এবং এটা গত 5 বছর যাবত থাইল্যান্ড থেকে এনে আমি এই ছাদে, দেখেন এই গাছের গোড়া দেখেন কত মোটা। হ্যাঁ, অনেক মোটা। এবং এই গাছে আপনার 365 দিনই পেয়ারা থাকে, সারা বছর, মানে কিছু পাকবে, কিছু এবং আমি গতকালকে কয়েকটা হারভেস্ট করেছি। আবার এই দেখেন ছোট ছোট পেয়ারা। আর এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোট এখানে 4টে ছিল। জি, আমি যেহেতু টিস্যু কালচারে কাজ করি, এই জন্য আমি একটা গাছ ডোনেট করেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যাতে তারা মাতৃগাছ হিসেবে ব্যবহার করতে পারে। মাতৃগাছ হিসেবে, এবং এর
এর গ্রাফটিং টেকনোলজি এবং টিস্যু কালচারের মাধ্যমে এটাকে পপুলেশন বাড়ানো যায় কিনা, মাল্টিপ্লাই করে দ্রুত চাষি ভাইদের কম দামে আমরা দিতে পারি। তার মানে বাণিজ্যিক চাষে যাওয়া সম্ভব এটা দিয়ে। হ্যাঁ, জি, এবারে শরীফা শরীফা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শরীফা এখানে 33টা শরীফা আছে। আচ্ছা, এটা মিষ্টি তেঁতুল গাছ এবং এটা এই সারা বছর দেখেন, ধরে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ফুল, এই যে ফুল, এবং গত বছর আমি 1 কেজির মতো মিষ্টি তেঁতুল পেয়েছিলাম এখান থেকে। আচ্ছা, এখানে মনে হয় কমলা আছে। হ্যাঁ, এই যে কমলা দেখেন কি পরিমাণ কমলা ধরছে, দেখেন এই গুনিয়ে শেষ করা যাবে না কমলা। এটা বুঝলেন? চায়না কমলা, চায়না কমলা, কিন্তু এটা মিষ্টি মিষ্টি। এবং সিড খুবই কম, 2-3টা সিড। আচ্ছা, এবার এটা খুব ভালো জাত একটা। হ্যাঁ। এবার আসেন যে লঙ্গান বলছিলাম, এখানে এইটা এখানে কি দেখেন, জাতের এই বলা যে, হয় লঙ্গান হ্যাঁ, এটাকে? এটা আপনার এটা সুইট লঙ্গান বলে। আচ্ছা। এটা আপনার দেখাচ্ছি, এই যে ধরেন এটা এত শ্বাস এবং দেখেন, মানে প্রায় লিচুর সমান। লিচুর সমান, দেখেন কি সুন্দর, এই দেখেন প্রচুর পরিমাণে দেখেন, শ্বাস। এবং বীজ কিন্তু ছোট, বীজ ছোট। দেখেন, খেয়ে দেখেন। আমরা একটু ভেঙে দেখি। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন প্রচুর কি পরিমাণ, শ্বাস। হ্যাঁ। এবং বীজ কত ছোট, একদম চুনি, মানে তার চুনি বীজ এডিবল অংশটাই বেশি। খেয়ে দেখেন। হ্যাঁ, মানে এখনো পরিপূর্ণ হয়নি মনে হয়। এবং আস্তে আস্তে বীজ আরো ছোট হয়ে যাবে। কাঁঠাল গাছ আছে হ্যাঁ। এখানে। হ্যাঁ, কাঁঠাল গাছ দুটো আছে, এই কাঁঠাল গাছতে কলম করেছি, 12 মাসি কাঁঠাল। 12 মাসে কচুর লতি হ্যাঁ আছে। হ্যাঁ, কচুর লতি, এবং এই কচু গাছগুলো কিন্তু আপনার পাহাড়ি। আচ্ছা, এই দেখেন কচুর পাতা দেখছেন, এই যে কচুর পাতা, খেয়ে দেখেন। এটা কি সেই যে মিষ্টি কচু না? হ্যাঁ হ্যাঁ নিউটন কচু যেটা। হ্যাঁ, এই যে কচু। আচ্ছা আচ্ছা, তার মানে এটা সালাদ হিসেবে খাওয়া যায়। সালাদ হিসেবে খাওয়া যায়। আবার মানে দেখেন এইটা কিন্তু আমার খুব কাজে লাগে, পুদিনা পাতা। হ্যাঁ, এই যে পুদিনা পাতা। হুম। এবার আসেন সফেদা। সফেদা সফেদা গাছ যেমন ছাদের জন্য অর্নামেন্টাল এবং খুবই উপকারী, এবং সবুজ, ঘন হ্যাঁ, সবুজ। দেখেন একটা কি পরিমাণ অর্নামেন্টাল, দেখেন যে একটা অ্যাঙ্গেলে এখানে প্রায় 8টা পাতা থাকে। আর এখানে এই সফেদাটা খুবই বড়, এবং মানে খুবই আমার নাতি খুব পছন্দ করে, বুঝলেন? এই যে এই দেখেন, এই যে সফেদা, এটা কি পরিমাণ হয়? হ্যাঁ। একটা কত বড় হতে পারে? ওরে বাবা, এই গাছে তো 1 মনেরও বেশি সফেদা হয়। একটা 15 হ্যাঁ। পেকে গেছে অলরেডি। হ্যাঁ, এটা যে কি মজা, এটা অন্যরকম টেস্ট। অত্যন্ত মিষ্টি। অসম্ভব সুন্দর। তাছাড়া একটা এটা লাল পেয়ারার গাছ। হ্যাঁ, লাল পেয়ারা, এটা দেখেন, এটাও কিন্তু এটা টোটালি পিঙ্ক, এবং এটা ভিতরেও লাল উপরেও লাল। এটা কিন্তু পলি পেয়ারা না, এটা নতুন আবিষ্কার থাইল্যান্ডে। দেখেন পাতা কত বড় বড়। আম 12 মাস করার জন্য আমরা যে কাটিমন ভ্যারাইটিটা 2014-15 সালে আনা, এটা সেই জাত। আচ্ছা, তো এটা দেখানোর জন্য যে কাটিমনে আমরা তো এখনো খাচ্ছি, আর এটা হচ্ছে যে এখন যে ফলটা ধরেছে, এই দেখেন, এখন যে কাটিমনগুলো ধরেছে, এগুলো আমরা পাবো নভেম্বর-ডিসেম্বর মাসে। আমার এখানে 3টা গাছ আছে দেশি পেয়ারার গাছ, সেটাও খাটো করে করে সব সময় পেয়ারা থাকে। পেয়ারার প্রযুক্তি হচ্ছে সেটা দেশি হোক আর বিদেশি হোক, সেটা কিন্তু প্যাকেটের মধ্যে বড় করতেই হবে, নয়তো বিষ দেওয়া লাগবে। এখন প্যাকেটের মধ্যে এই দেখেন দেশি পেয়ারা, এই যে এটা একদম দেশি। মানে এটা তো দেশি হারায় গেছে প্রায় আমাদের দেশ হ্যাঁ, থেকে। দেশি পেয়ারা আমার ওয়াইফ খুব পছন্দ করে। এই জন্যই দেখেন, এই খেয়ে দেখেন কেমন, এটা একদম দেশি পেয়ারা। বুঝতে পারছি। হ্যাঁ, যখন আসলো ওই কিন্তু পলিথিনের ভিতরে যদি না হয়, তখন দেখা যাবে পোকা হবে। হ্যাঁ, এটা খুব স্বাদযুক্ত পেয়ারা। স্বাদযুক্ত। ছাদ বাগানে কিছু প্রক্রিয়াও নিশ্চয় আছে, কিছু পদ্ধতি আছে, সেগুলো নিশ্চয়ই আপনার কাছে শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে এসি দর্শকদের কাছে। আচ্ছা, দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর মেহেদী মাসুদ, যিনি বছরব্যাপী ফল বাংলাদেশে বৈচিত্র্য নিয়ে আসা নিয়ে কাজ করেছেন, প্রকল্পে কাজ করেছেন, সরকারি চাকরি করেছেন। এখন তিনি নিজে একটি ছাদ বাগান করেছেন, যেখানে একই সঙ্গে গবেষণা করছেন এবং সারা বছর তার যে পারিবারিক চাহিদা সেটিও তিনি পূরণ করছেন। আমরা তার সঙ্গে ছাদ বাগানের পদ্ধতি নিয়ে, কিভাবে করলে আপনি লাভবান হবেন, কোনটা সঠিক পদ্ধতি, সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজধানীতে ছাদ কৃষি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মেহেদী মাসুদ। ডক্টর মেহেদী মাসুদ, আবারও ফিরে এসলাম বিরতির পরে। এখানে একটা সজনা গাছ দেখতে পাচ্ছি, আপনি পাতা উঠাচ্ছিলেন। এটা হচ্ছে আমার সজনার পাতা খাওয়ার জন্য এই গাছটা। জি। এবং দেখছেন এইটাই কিন্তু সুন্দর, এই দেখেন কি সুন্দর গ্রিন।
এবং এই সজনার পাতা যদি তেলে ভেজে খান, এর মতো পুষ্টিকর জিনিস, তুলনা করার মতো জিনিস এবং ঔষধি গুণ সম্পন্ন। জানা নাই। কারণ এতে এতে এই সজনার পাতা বা সজনার ফল বলা হয় যে এটা পুষ্টির বোমা, অর্থাৎ সকল প্রকার পুষ্টি এখানে আছে। পুষ্টি বোম। পুষ্টি বোম। আচ্ছা, এটা গেল সজনের কথা। এই পাশে মনে হয় আপনার একটা সবজির জোন আছে। হ্যাঁ, আমরা এবার একটু সবজিটা দেখি। এতক্ষণ তো ফল নিয়ে কথা বললাম, এখানে আদা রয়েছে দেখতেছি। হ্যাঁ, আদাই দেখেন, এই আদা কিন্তু আপনি গাছের গোড়াতেই দিয়ে হ্যাঁ, দিয়েছেন। গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এই যে আদা, মানে অল্প পরিমাণে হবে, যেটা আপনি চা খেতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কাঁচা আদা দিয়ে আমি চা খাই, এভরিডে চা খাই, আদার চা খাই। এখানে যেমন বয়া, এই বয়াতেও লেবু আছে, অনেকগুলো লেবু হয়েছে, অনেক, এখান থেকে কয়েক কেজি লেবু পাইছি এরকম। এগুলো কি সিডলেস? হ্যাঁ, সিডলেস চাইনিজ যেটা। আচ্ছা, এবং এটা মানে এই লঙ্কাটাও কি সিডলেস? এটা না, এটা সিডেড, এটা পিংপং ভ্যারাইটি। পিংপং বলে, মানে পিংপং কেন বলে এটাকে? এটা বড় হলে পিংপং বলের মতো হয়। আচ্ছা, এখানে আপনার হচ্ছে আরেকটা সজনা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সজনা দেখেন, এখানে 12 মাসই সজনা। আর এটা দেখেন ধুন্দুল। হ্যাঁ, এই ধুন্দুল কি পরিমাণ, যে এই ধুন্দুল চোখের পলকে তো কেজি ওজন হয়ে যায় এই ধুন্দুল। মানে এটা ধরতে যখন শুরু করে তখন আর মানে উঠায়া কুল। আপনি যদি বলেন যে পরিমাণ, তার পরিমাণে 1 টনের উপরে, 25 মনে তো 1 টন, মানে 1 টনেরও বেশি। আপনি? হ্যাঁ, 1 টনেরও বেশি এখান থেকে পাওয়া। এইখানে আপনার হচ্ছে সবজি জোন নাকি? হ্যাঁ, এখানে চাল কুমড়া করেছেন। এখানে এখন চাল কুমড়া, ধুন্দুল, উপরে পেঁপে, তারপর ডাঁটা শাক, মরিচ, এইগুলো আছে। এবং শীতকালীন সবজি। হ্যাঁ, শীতকালে সবজি হিসাবে এখানে 200টা ছিল ব্রোকলি, আর 50টা ছিল আপনার ফুলকপি, আর 50টা ছিল বাঁধাকপি। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এক জায়গায় 8টা চাল, 9, এক জায়গায় 9টা চাল, আরো পাওয়া যায়। দেখেন, ওজন করে দেখেন, এটা 9 থেকে 10 কেজি হবে। দেখেন কি অবস্থা, কিরকম ভারী, দেখেন প্রচুর ধরেছে। কচি অবস্থাও তো খেয়েছেন? হ্যাঁ, কচি অবস্থায় বললাম তো। এখানে পেঁপে আছে। হ্যাঁ, এই পেঁপে, এটা রেড লেডি পেঁপে, ভালো। যেহেতু আপনি কৃষিবিদ, আপনি দীর্ঘদিন কৃষির সঙ্গে জড়িত ছিলেন, যদি একটু বলি যে ছাদ কৃষি করার সঠিক পদ্ধতি আসলে কোনটা? অনেক সময় মানুষ বলছে যে ছাদ কৃষি করলে অনেক সময় ছাদের ড্যামেজ হয়ে যায়। মেন সুবিধা হচ্ছে ছাদ যেহেতু উপরে, সবসময় বাতাস লাগে, যার কারণে পোকামাকড় কম হয়, পর্যাপ্ত আলো পায় এবং পোকামাকড় কম হয়। জি। আর একটা সুবিধা হচ্ছে ছাদে আপনার এই যে ছাদের যে সমস্ত জিনিস করা যায়, আমি বলবো যে পাতাগুলো বড়, যেহেতু আমরা প্রকৃতিকে কিছু দেব বলেই করছি, পরিবেশ বাঁচানোর জন্য করছি, তাহলে যে পাতা চওড়া বড়, যেরকম চাল কুমড়া, মিষ্টি লাউ, তারপরে আপনার এই যে শীত লাউ, ধুন্দুল, বড় পাতা আবার চেঞ্জ করা যাচ্ছে। এই জন্য এরা কার্বন ডাইঅক্সাইড বেশি শোষণ করবে এবং আমাদেরকে অক্সিজেন দেবে। এবং এটা স্বল্পকালীন ভ্যারাইটি, আপনি চেঞ্জ করতে পারছেন। এই একটা সুবিধা। আচ্ছা, আর একটা হচ্ছে দেখেন, আমি বলবো ছাদে যে ফসল একবার দেয় ওইটা না চাষ করার জন্য। যে সমস্ত গাছগুলো সারা বছর ফল দেয়, যেমন ধরেন পেয়ারা, যেমন লেবু, সফেদা, 12 মাসে আমড়া, এইগুলো সব সময় করা। আর সবজি সুবিধা হচ্ছে যে আপনি চাল কুমড়া, এই চাল কুমড়ার পরে শীত লাউয়ের পরে ধুন্দুলের পরে আবার মিষ্টি লাউয়ের পরে আবার চাল কুমড়া, অর্থাৎ 12 মাস যে আপনি রোটেশন করতে পারছেন, ভ্যারাইটিস অফ আপনার একই ধরনের ক্রিপার্স যে ভেজিটেবলস, এটা একটা ছাদের জন্য সুবিধা। গাছ থাকলে পরিচর্যাগুলো লাগে। আপনি মূলত পরিচর্যা কি ব্যবহার করেন এবং কিভাবে পরিচর্যাগুলো করেন? ছাদের যেহেতু ছোট জায়গায় বেশি পুষ্টি দরকার, আর যেহেতু আমরা বেশি প্রোডাকশন করব ছোট্ট জায়গায়, সেই জন্য এর মাটির যেখানে প্রোডাকশন করব, বেশি মাটি না দিয়ে জৈব সার দিতে হবে বেশি। আমার সমস্ত জায়গায় শতকরা 80% জৈব সার আর মাত্র 20% মাটি। এটা দিলে কি গাছের বাড়তি এবং তার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং আপনার উৎপাদনশীলতা বাড়ে, যার কারণে আমার এই এতটুকু জায়গায় এত ফলানি অবিশ্বাস্য। একটা মিষ্টি কুমড়া 14 কেজি, বিশ্বাস হয়? ছাদে মরিচ গাছে আপনার পাতা কুকড়ায় যাচ্ছে, বেগুন গাছে আপনার মিলিবাগ লাগছে, বা পেঁপে গাছে মিলিবাগ লাগছে, এই সমস্ত পোকা বা একটু যদি মাইটস লাগে, তাহলে সবচেয়ে ভালো মরিচ এবং হলুদ
এটা পানিতে গুলে সেকে স্প্রে করা। এই হলুদ এবং হ্যাঁ, হলুদ এবং মরিচ পানিতে গুলে ওই পানিটা স্প্রে করে দেবে। 1 লিটারে 5 গ্রাম হলুদ আর 5 গ্রাম মরিচ, সব গাছের জন্য প্রযোজ্য। সব গাছের জন্য। এবং আপনার তাহলে ছাদে কোনো ধরনের কোনো পোকামাকড় লাগবে না। এবং এটা শুধু রিপেলেন্ট হিসেবে কাজ করবে তা না, আপনার এটা দমন হিসেবেও কাজ করবে। দমন হিসেবে কাজ করবে। আর মাটি শুদ্ধ করার একটা ব্যাপার থাকে, সেটাকে না, মাটি শুদ্ধ বললাম, যেটা মাটি শুদ্ধ আপনার ছাদে যেহেতু রোদ পড়ে এবং একটু কুপায়ে যদি রেখে দেন 2-3 দিন রৌদ্র পড়ে, তাহলে দেখবেন যে মাটিতে জীবাণুগুলো এগুলো মারা যায়। এবং পুষ্টি বেশি থাকলে মাটিতে জীবাণু তো থাকবে, সেগুলো সব উপকারী জীবাণু। তার মানে ঢাকা শহরে যে আমরা বললাম 36 লাখের মতো ছাদ রয়েছে, তার মানে ছাদ কৃষির একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে ঢাকা শহরে। সেটাকে কাজে লাগালে আমাদের এই যে কৃষি অর্থনীতি অথবা চাহিদা যদি বলি পারিবারিক চাহিদা, সেটা কতটুকু পূরণ হতে পারে? 50,000 টনের মতো সবজি এবং ফল ফলাদি ছাদ কৃষি থেকে উৎপাদন করা সম্ভব। আর 50,000 কেজি যদি 50,000 টন যদি আপনি ধরেন এই উৎপাদন, আর তাকে যদি 50 টাকা কেজি হিসেবেও ধরেন, তাও দেখেন 2-2.5 হাজার কোটি টাকা। ধন্যবাদ মেহেদী মাসুদ, আপনি ভালো থাকবেন। Thank আপনার সঙ্গে you. কথা বলে ভালো লাগলো। Thank you. আশা করব যেহেতু আপনি একজন কৃষিবিদ, আপনার এখানে এসে যারা শিক্ষা নিতে চায় তারা শিক্ষা নেবে এবং আপনার দ্বারা অনুপ্রাণিত হবে। জি, এবং মোস্ট ওয়েলকাম। কোনো স্কুল বা কোনো কলেজ বা আমরা যারা ট্রেনিং দিই সারা বাংলাদেশের উদ্যোক্তারা, ওরা এসে দেখে যে একটা ছাদ বাগানকে পরিকল্পিতভাবে করলে কত প্রোডাকশান, আর্থিক, পরিবেশগত এবং সবার জন্য উপকার। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বললাম ডক্টর মেহেদী মাসুদ, যিনি সুন্দর একটি ছাদ বাগান করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু সম্প্রতি চাকুরি থেকে অবসর নিয়েছেন। তার সময়টা সবচেয়ে ভালো কাটছে এই ছাদ বাগানে, কেননা তিনি সবুজের সঙ্গে আছেন, প্রকৃতির সঙ্গে আছেন, নিজের খাদ্য নিজে উৎপাদন করে খেতে পারছেন। তিনি বলছেন প্রতিটি ছাদে ক্ষুদ্র পরিসরে হলেও এমন উদ্যোগ যদি নেওয়া যায়, তাহলে ঢাকা শহর শুধু মানুষই পারবে না, এটা হবে একটা উৎপাদনশীল ছাদ, যেখান থেকে মানুষ নিজেদের চাহিদা পূরণ করতে পারবে। ডক্টর মেহেদী মাসুদের মতো যারা ছাদ কৃষি করছেন, যারা ছাদ কৃষিকে এগিয়ে নিচ্ছেন, তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিড।